চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবারও চলে আসলাম জ্ঞান দ্বারা অনলাইন চাকরির প্রস্তুতি ক্লাসে। আমরা যারা চাকরি প্রত্যাশী নিবন্ধন থেকে শুরু করে নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত আমরা যারা চাকরি প্রত্যাশী, আজকে চলে এসেছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আমরা জানি আমরা যারা নিবন্ধন পরীক্ষা দেব, এবার হচ্ছে NTRCM 19তম নিবন্ধন থেকে ভিন্ন ধরনের কিছু চিন্তা ভাবনা করে আছেন। সেটা হচ্ছে আগে হচ্ছে আমাদের 18তম নিবন্ধনের আগ পর্যন্ত আমাদের ছিল টপিকগুলো ছিল কি MCQ ছিল 100 মার্কের, লিখিত পরীক্ষা ছিল, MCQ ছিল, লিখিত পরীক্ষা ছিল। এখন NTRC চিন্তা করলো যে আমরা হচ্ছে যে এখন লিখিত পরীক্ষা MCQ এর মাধ্যমে নিয়ে নেব, অর্থাৎ হলো যে MCQ সিস্টেম যে লিখিত পরীক্ষা সেটা নিয়ে নেব 200 মার্কে। আগে আপনাকে নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত, এরপর হচ্ছে ভাইভা ছিল, 3 ধাপে পরীক্ষা ছিল। এখন হচ্ছে যে এখন 2 ধাপে পরীক্ষা, অর্থাৎ হলো প্রিলিমিনারি লিখিত যেটা অর্থাৎ 200 মার্কের পরীক্ষা নিয়ে নিচ্ছে, আর হচ্ছে ভাইভা। যারা এই 200 মার্কের পরীক্ষাতে 80 মার্ক পাবে তারাই উত্তীর্ণ। এরপর হচ্ছে সরাসরি তারা ভাইভা বেস করবে। তো সেক্ষেত্রে আমরা জানি আমাদের যারা এই 200 মার্কের মধ্যে হচ্ছে 140 মার্ক থাকবে বিষয়ভিত্তিক, এটা অবশ্য আপনারা অবগত আছেন। 140 মার্ক থাকবে বিষয়ভিত্তিক, আর 60 মার্ক থাকবে অন্যান্য সাবজেক্ট, অর্থাৎ হলো বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান বা বিজ্ঞান সব মিলে 60 মার্ক থাকবে। অর্থাৎ এই 200 মার্কে এই 200 মার্ক পরীক্ষা নেওয়ার পরে যারা এই 200 মার্ক উত্তীর্ণ হবেন তারা সরাসরি ভাইভা বেস করবেন, অর্থাৎ হলো ভাইভাতে তারা ভাইভা দিতে পারবেন। আর ভাইভা পাস করলে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এই দেখেন এই যে সাবজেক্টিভ যে বিষয়টা সেটা 140 মার্কের, অর্থাৎ হলো যে এই সাবজেক্টিভ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই দুইটাতে সাবজেক্টিভ প্লাস হচ্ছে আদার্স যে সাবজেক্ট আছে, দুইটাতে আপনাকে সর্বনিম্ন 80 পেতে হবে, অর্থাৎ 80 মার্ক পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো আজকে হচ্ছে যে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যারা ইসলামের ইতিহাস, আজকে হচ্ছে আমরা আলোচনা করব যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন ওদের কিছু টপিক নিয়ে, অর্থাৎ হলো স্পেনে মুসলমানদের ইতিহাস। স্পেনে মুসলমানদের ইতিহাস। 710 থেকে 1492। স্পেনের মুসলমানদের ইতিহাস 710 থেকে 1492। অর্থাৎ হলো এই টপিকটা এমন একটা টপিক, এই টপিকটা শুধু যে আপনার নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা না, এই টপিক থেকে আপনার বিগত সালে বিভিন্ন পরীক্ষাতেও প্রশ্ন এসেছে। বিসিএস থেকে শুরু করে আদার্স যে সকল পরীক্ষা আছে নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন এসেছে। আপনারা যখন অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারবেন যে এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ। আসুন তাহলে আজকে আমরা যারা নিবন্ধন প্রত্যাশী, আজকের যে ক্লাসটা স্পেন মুসলমানদের ইতিহাস, যারা আমরা নিবন্ধন প্রত্যাশী 19তম, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা পুরোপুরি ক্লাসটা দেখবেন, ফুলি ক্লাসটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আর ক্লাস শুরুর আগে আরেকটা কথা বলি, যারা আমার হচ্ছে যে জ্ঞান দ্বারা রাশেদের অনলাইন চাকরি প্রস্তুতি ক্লাস, যারা এখনো লাইক, ফলো বা সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি তাড়াতাড়ি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখেন, এবং হচ্ছে যে যাতে নেক্সট টাইমে বা পরবর্তীতে আপনারা যে আমার এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসগুলো আপনারা পেতে পারেন। এবং আরো একটি ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যারা এখনো শেয়ার দেন নাই অতি তাড়াতাড়ি শেয়ার দিয়ে দিবেন, যাতে আমরা সবাই একসাথে উপকৃত হতে পারি। যারা অপরের উপকার করে, যারা অন্যের উপকার করার মন মানসিকতা নিয়ে চলে, আল্লাহ তাআলা তাদেরকে
সাহায্য করেন। ওই দিক থেকে আপনারা শেয়ার দিয়ে রাখেন, শেয়ার দিবেন, আশা করি শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন, আশা করি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে উপকৃত হব। আচ্ছা, স্পেন মুসলমানদের ইতিহাস। স্পেন সম্পর্কে কি জানো? আমরা যদি প্রথম প্রশ্ন করে দিই, স্পেন সম্পর্কে কি জানো? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন, স্পেন সম্পর্কে কি জানো? ধরো স্পেন সম্পর্কে কি জানো? যদি আমরা এই প্রশ্নটা করি তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি বা বলতে পারি যে স্পেন ইতিহাস, স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত। স্পেনটা কোথায় অবস্থিত? স্পেনটা হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। ইউরোপ মহাদেশে অবস্থিত। আচ্ছা, এরপর হচ্ছে দেশটির পূর্ব দিকে ভূমধ্য সাগর অবস্থিত। আর এই স্পেনের পূর্ব দিক হচ্ছে পূর্ব দিকে ভূমধ্য সাগর অবস্থিত। তাহলে আমরা জানলাম ভূমধ্য সাগর কোন দিকে অবস্থিত? স্পেনের পূর্ব দিকে অবস্থিত, সাগরের অবস্থিত। এরপরে আচ্ছা, স্পেনের পুরো নাম ছিল, আমরা যদি প্রশ্ন করি স্পেনের পুরো নাম কি ছিল, তাহলে স্পেনের পুরো নাম ছিল আন্দালুসিয়া। স্পেনের পূর্ব নাম আন্দালুসিয়া। আচ্ছা, এবার দেশটিতে হিমালীয় ও মুদারীয় গোত্রের বিবাদ ছিল। আচ্ছা, তাহলে দেশটিতে কার কার বিবাদ ছিল? দেশটিতে হিমালীয় ও মুদারীয় গোত্রের বিবাদ ছিল। আর একটা আমরা যদি শর্ট কোশ্চেন করি। আচ্ছা, এরপর হচ্ছে যে দেশটির রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। তাহলে স্পেনের রাজধানীর নাম কি ছিল? স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। স্পেনের রাজধানীর নাম কি? নাম হচ্ছে মাদ্রিদ। আচ্ছা, প্রাচীনকালে স্পেন হিস্পানিয়া নাম পরিচিত ছিল। তাহলে প্রাচীনকালে যে স্পেনটা হিস্পানিয়া নামে পরিচিত ছিল। তাহলে প্রাচীনকালে স্পেন ছিল হিস্পানিয়া নামে। পরিচিত। আচ্ছা, আপনারা লেখার ধরতে পারেন কিনা জানি না। আমি হচ্ছে যে আমি এই জন্য মুখে বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তাহলে প্রাচীনকালে স্পেন ছিল হিস্পানিয়া নামে পরিচিত। আচ্ছা, এরপর হচ্ছে স্পেনকে আইবেরিয়ান উপদ্বীপ বলা হয়। তাহলে স্পেনকে আর কি বলে? কারণ যেটা আমাদের প্রশ্নটা ছিল স্পেন সম্পর্কে কি জানো, আমরা কিন্তু আমাদের প্রশ্নটা স্পেন সম্পর্কে কি জানো, তাহলে আমরা এই জন্য স্পেনের সম্পর্কে যা আমরা জানি সেগুলো আমরা উপস্থাপন করতেছি। ঠিক আছে, তাহলে স্পেনকে কি বলা হয়? স্পেনকে আইবেরিয়ান উপদ্বীপ বলা হয়। আর একটা পেলাম, স্পেনকে আইবেরিয়া উপদ্বীপ বলা হয়। আচ্ছা, স্পেনকে আইবেরিয়া উপদ্বীপ বলা হয়। আচ্ছা, আর কি জানতে পারি আমরা স্পেন সম্পর্কে? দেখেন, আচ্ছা, এরপর হচ্ছে যে বর্তমানে স্পেনের মুদ্রার নাম কি? বর্তমানে স্পেনের যদি আমরা মুদ্রা বলি তাহলে বর্তমানে হচ্ছে স্পেনের মুদ্রার নাম হচ্ছে যে ইউরো। বর্তমান স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন ছিল যে স্পেন সম্পর্কে কি জানো? আমরা জানি স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত।
স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত। আর কি জানি পূর্ব দিকে স্পেনের পূর্ব দিকে ভূমধ্যসাগর অবস্থান। আচ্ছা, আর কি জানি স্পেনের পূর্ব নাম ছিল যে আন্দালুসিয়া। স্পেনের পূর্ব নাম ছিল কি? আন্দালুসিয়া। আচ্ছা, আর কি জানি স্পেনের রাজধানীর নাম কি? স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। আচ্ছা, প্রাচীনকালে স্পেনটা কি নামে পরিচিত ছিল? প্রাচীনকালে স্পেন ছিল হিস্পানিয়া নামে পরিচিত, হিস্পানিয়া। আচ্ছা, স্পেনকে আইবেরীয় উপদ্বীপ বলা হয়। স্পেনকে আর কি বলা হয়? তাহলে স্পেনকে আমরা আইবেরীয় উপদ্বীপও বলতে পারি। বর্তমানে স্পেনের মুদ্রার নাম কি? আমরা যদি জানি, এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে, সম্ভাবনা খুব বেশি এগুলো আসে। আচ্ছা, স্পেনের রাজধানী এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তাহলে হচ্ছে বর্তমানে স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো। দেখেন, আমরা যদি এখানে যদি আমরা প্রায় 1 2 3 4 5 6 7 তো আমরা কোশ্চেন পেয়ে গেলাম। এখান থেকে 2-1টা তো আমাদের অবশ্যই পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে আসে এবং এসেছে, যে আমরা পেয়েছি। আশা করি আমরা ইনশাল্লাহ যে ক্লাসগুলো আছে, আমাদের যে ক্লাসটা আছে, আমরা এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা ইনশাল্লাহ ক্লাস করাবো এবং আমরা পড়াশোনা করব। তাহলে ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো বা আমরা সাকসেস হব। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের, আবারও বলছি, আমরা যারা নিবন্ধন প্রত্যাশী আছি, এই ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। আমরা যারা নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা চাকরি প্রত্যাশী আছি, ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুধু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখতে হবে মনোযোগ দিয়ে, প্লাস আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ফলো দিয়ে রাখতে হবে আমাদের পেজটি। আমাদের পেজ হচ্ছে জ্ঞানধারা রাশেদের অনলাইন চাকরির প্রস্তুতি ক্লাস, যেটা আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দেবো। জ্ঞানধারা রাশেদের অনলাইন চাকরির প্রস্তুতি ক্লাস ফলো দিতে হবে, লাইক কমেন্টস করতে হবে, কেমন লাগে সেটা কমেন্টস করতে হবে। প্লাস হচ্ছে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে শেয়ার দিয়ে রাখতে হবে, যাতে আমরা সবাই একসাথে উপকৃত হতে পারি। আসুন আমরা আরো কিছু টপিক সম্পর্কে জানি। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি বলি স্পেনের ভৌগোলিক অবস্থা কেমন ছিল, স্পেনের ভৌগোলিক অবস্থান বা অবস্থা কেমন ছিল। আচ্ছা, আমার প্রশ্নটা দেখেন, স্পেনের কেমন ছিল, স্পেনের ভৌগোলিক অবস্থা কেমন ছিল, আমাদের প্রশ্নটা হচ্ছে এটা। আচ্ছা, এবার আমরা এটার অ্যান্সার জানবো। দেখেন, তাহলে স্পেনের পূর্ব দিকে ভূমধ্যসাগর ছিল। আমরা এর আগে একটা প্রশ্ন করছিলাম, স্পেন পূর্ব দিকে ভূমধ্যসাগর অবস্থিত ছিল। তাহলে স্পেনের পূর্ব দিকে কি ভূমধ্যসাগর অবস্থিত। আচ্ছা, এরপর আর কি জানবো, দক্ষিণে আফ্রিকা মহাদেশ। আমরা পূর্ব দিকে জানি ভূমধ্যসাগর, এবার দক্ষিণে কি? দক্ষিণ হচ্ছে আফ্রিকা মহাদেশ। স্পেনের দক্ষিণে আফ্রিকা মহাদেশ। তাহলে দক্ষিণে আফ্রিকা মহাদেশ। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা কি জানবো, এবং মহাদেশ ও জিব্রাল্টার প্রণালী। দক্ষিণে আফ্রিকা মহাদেশ ও জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। আর এই যে দেখেন, জিব্রাল্টার প্রণালী থেকে অনেক পরীক্ষায় অনেকবারই এসেছে। জিব্রাল্টার প্রণালী কি, বা এটা কোন ইয়ে নিয়ে ওই যে জিব্রাল্টার প্রণালী গঠিত হয়েছে, অনেক প্রশ্ন এসেছে জিব্রাল্টার প্রণালী থেকে। আচ্ছা, সেই সম্পর্কে আমরা বিস্তারিত সামনে যাচ্ছি। তাহলে আমরা কি স্পেনের ভৌগোলিক অবস্থা কেমন ছিল? পূর্ব ছিল ভূমধ্যসাগর অবস্থিত, দক্ষিণে আফ্রিকা মহাদেশ ও জিব্রাল্টার প্রণালী অবস্থিত। আচ্ছা, এরপর হচ্ছে পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। আটলান্টিক
মহাসাগর অবস্থিত। আচ্ছা, তাহলে পশ্চিম আটলান্টিক মহাসাগর অবস্থিত। আচ্ছা, এরপর হচ্ছে উত্তর দিকে ফিরেনিস পর্বতমালা অবস্থিত। তাহলে উত্তর দিকে ফিরেনিস পর্বতমালা অবস্থিত। আমার যেন কলমটার কালি শেষ হয়ে গেছিল। উত্তর দিকে ফিরেনিস পর্বতমালা অবস্থিত। তাহলে উত্তর দিকে হচ্ছে ফিরেনিস পর্বতমালা অবস্থিত। আচ্ছা, এবার হচ্ছে স্পেনের একটি পর্বতময় দেশ। তাহলে স্পেন একটি পর্বতময় দেশ। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, আমাদের প্রশ্নটা ছিল কি, আমাদের কোশ্চেন ছিল স্পেনের ভৌগোলিক অবস্থা কেমন ছিল। ভৌগোলিক অবস্থান কেমন ছিল? আমরা স্পেনের পূর্ব দিকে ভূমধ্যসাগর অবস্থিত, পূর্ব দিকে ভূমধ্যসাগর অবস্থিত, আমরা একটা জানলাম। দক্ষিণে আফ্রিকা মহাদেশ ও জিব্রাল্টার প্রণালী অবস্থিত। পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। উত্তর দিকে ফিরেনিস পর্বতমালা অবস্থিত। আর স্পেন একটি পর্বতময় দেশ। দেখেন, তাহলে এখানে যে খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো হয় এক কথা হিসাবেও আসতে পারে, অথবা বিভিন্ন এমসিকিউতে এগুলো এভাবে আসতে পারে। যেহেতু নিবন্ধনে এবার এনটিআরসিএম নতুন পদ্ধতিতে আপনার পরীক্ষা নিতে চাচ্ছে বা নতুন পদ্ধতিতে আপনার এক্সাম নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াশোনা করতে হবে। তো আশা করি এভাবে আমরা যখন পড়বো, আমরা বিস্তারিতভাবে জানবো, তাহলে আমাদের যে কোনো টপিক সম্পর্কে আমাদের আর কোনো দুর্বলতা থাকার কথা না। তাহলে আমরা কি জানলাম? স্পেনের ভৌগোলিক অবস্থা কেমন ছিল, দক্ষিণ আফ্রিকা মহাদেশ ও জিব্রাল্টার প্রণালী। যেটা বলে রাখলাম যে এখান থেকে বারবার এই প্রশ্নটা বারবার এসেছে এবং আসবে, একটা পেলাম। দক্ষিণ আফ্রিকা মহাদেশ, তাহলে স্পেন কোন দেশে বা কোন মহাদেশ অবস্থিত? দক্ষিণ আফ্রিকা মহাদেশ অবস্থিত। পশ্চিমে কি আছে? স্পেনের পশ্চিমে আটলান্টিক মহাসাগর আছে। উত্তর দিকে ফিরেনিস পর্বতমালা আছে। তাহলে প্রশ্ন থাকতেও পারে যে ফিরেনিস পর্বতমালায় কোন দেশে অবস্থিত? স্পেনে কোন বা যদি কোন দেশে, সাধারণত এভাবে আসতে পারে কোন দেশে, তাহলে স্পেনে অবস্থিত। আর স্পেন একটি পর্বতময় দেশ। পর্বতময় দেশ কোনটি? বাংলাদেশ, আফগানিস্তান, স্পেন, পাকিস্তান, এমনও আসতে পারে। আমরা জানলাম স্পেন একটি পর্বতময় দেশ। তাহলে এই বিস্তারিত আমরা ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে আবারও বলে রাখি, আমরা যারা জ্ঞান দ্বারা অনলাইন চাকরির প্রস্তুতি ক্লাস এখনো পেজটি লাইক করিনি অথবা ফলো দিয়ে রাখিনি, তারা লাইক, কমেন্টস, ফলো দিয়ে রাখি, যাতে পরবর্তীতে এইভাবে বিশ্লেষণমূলক ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা আপনারা পেয়ে যাবেন। এবং যারা হচ্ছে আমরা একে অপরের ভালোর জন্য, আমরা একে অপরের উপকারের জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এই ক্লাসগুলো আমরা শেয়ার দিয়ে রাখতে পারি, যাতে অন্যান্য ভাইরা আমাদের উপকৃত হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা স্পেনের দুইটি বন্দরের নাম লিখব। স্পেন দুটি বন্দর না, যদি আমাদের প্রশ্নটা এভাবে হয়, দুইটি বন্দরের নাম লিখব, বন্দরের নাম কি? ধরুন আমাদের একটা প্রশ্ন, স্পেনের দুটি বন্দরের নাম কি? আচ্ছা, এইবার এই প্রশ্ন থেকে আমরা আদার্স যে বা এই প্রশ্ন থেকে যে সকল ব্যাখ্যামূলক যেগুলো আর কি বা বিশ্লেষণমূলক আমরা আলোচনা করবো। তো স্পেনের দুইটি বন্দরের নাম কি? আচ্ছা, স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ। আচ্ছা, তাহলে স্পেনের বিখ্যাত আছে বার্সেলোনা, দুটি বন্দরের নাম কি? বার্সেলোনা ও মাদ্রিদ। আচ্ছা, স্পেনের দুটি বন্দরের নাম কি? বার্সেলোনা
বার্সেলোনা, মাদ্রিদ। আমরা এর আগে একটা মাদ্রিদ এই শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম। তাহলে মাদ্রিদটা কি? মাদ্রিদটা হচ্ছে রাজধানী, স্পেনের রাজধানী। আমরা যেটা এর আগে প্রথম কোশ্চেনে আমাদের ব্যাখ্যামূলক বা বিশ্লেষণমূলক যে আলোচনা ছিল, সেখানে একটা মাদ্রিদ নামে একটা শব্দ ছিল। তাহলে আমরা মাদ্রিদ সম্পর্কে কি জানলাম? মাদ্রিদটা হলো কি? মাদ্রিদটা হলো স্পেনের রাজধানীর নাম। স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ। আচ্ছা, তাহলে এটার সাথে আমরা পরিচিত আছি। প্লাস এখন আবার বলছি স্পেনের দুইটি বন্দর নাম কি? আমরা জানি বার্সেলোনা ও মাদ্রিদ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি আসি প্রস্তুতি ক্লাস। আচ্ছা, এবার যদি আসি আমরা স্পেন, আমরা এবার জানবো স্পেন ইউরোপের কোন ইউরোপ মহাদেশের কোন দিকে অবস্থিত? স্পেন ইউরোপ মহাদেশের কোন দিকে অবস্থিত? ইউরোপ মহাদেশের কোন দিকে অবস্থিত? ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আমাদের প্রশ্ন ছিল স্পেন ইউরোপ মহাদেশের কোন দিকে বা মহাদেশের কোন দিকে অবস্থিত, তাই না? এই প্রশ্নটা দেখেন। এবার আমরা যদি প্রশ্নটা অ্যান্সার করি, স্পেন ইউরোপ মহাদেশ দক্ষিণ পশ্চিম অবস্থিত, তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি, তাহলে ইউরোপটা হচ্ছে, স্পেনটা হচ্ছে ইউরোপ মহাদেশের। অ্যান্সার হবে স্পেন ইউরোপ। আপনাদেরকে বলে রাখি, আজকে আমার কলমটা একটু ডিস্টার্ব করতেছে, মনে যেন কলমের কালি শেষ। স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম অবস্থিত। পশ্চিমে অবস্থিত। স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আচ্ছা, এবার হচ্ছে স্পেনের পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং স্পেনের উত্তর পূর্ব স্পেনের পশ্চিমে হচ্ছে, তাহলে স্পেনের পশ্চিমে আমরা কি পড়ছিলাম? এর আগে যে কোশ্চেনটা আমাদের ছিল, ভৌগোলিক যে অবস্থান আমরা পরিচিত ছিলাম যে স্পেনের পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত ছিল, এটা আমরা পড়ছিলাম, এটার সাথে আমরা পরিচিত, তাই না? আচ্ছা, স্পেনের পশ্চিমে আটলান্টিক সাগর অবস্থিত। আচ্ছা, স্পেনের উত্তর পূর্বে বর্তমান ফ্রান্স অবস্থিত। আচ্ছা, স্পেনের এখন হচ্ছে আমরা আরেকটা নতুন প্রশ্নের সাথে আমরা পরিচিত হব। স্পেনের উত্তর পূর্বে বর্তমানে ফ্রান্স অবস্থিত। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তিনটা প্রশ্ন পেলাম। প্রশ্ন ছিল আমাদের স্পেন ইউরোপ মহাদেশের কোন দিকে অবস্থিত? আচ্ছা, স্পেন, আমরা এখান থেকে তিনটা কোশ্চেন কি পেলাম? স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আচ্ছা, একটা কোশ্চেন, স্পেনের পশ্চিমে কি আছে? স্পেন পশ্চিমে আটলান্টিক মহাসাগর আছে, অবস্থিত। আচ্ছা, স্পেনের উত্তর পূর্বে বর্তমান কোন দেশ? স্পেনের উত্তর পূর্বে বর্তমান ফ্রান্স অবস্থিত। আচ্ছা, এভাবে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যামূলকভাবে বিশ্লেষণ করে আমরা প্রত্যেকটা টপিক আজকে এখানে শেষ করতে চাচ্ছি। অবশ্যই আরেকটা ক্লাস হবে স্পেনের মুসলমানদের ইতিহাস সম্পর্কে, কারণ যেহেতু 710 থেকে 1492 সাল পর্যন্ত একটু লং
আমরা আরেকটা ক্লাস করব স্পেন মুসলমানদের ইতিহাস সম্পর্কে। তো আমরা এভাবে ব্যাখ্যামূলক বিশ্লেষণ করে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা লাইন থেকে আমরা প্রশ্ন বাইর করে আমরা ক্লাস করাবো, বুঝে ক্লাস করাবো, যাতে আমাদের এই ক্লাসটি আপনারা দেখার মাধ্যমে আপনাদের আর পড়াশোনা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন বা তাহলে পড়াশোনা আশা করি এখান থেকে অনেকটা গাঢ় হয়ে যাবে আপনার, যদি মনোযোগ সহকারে দেখেন। এভাবে আমরা যখন বিশ্লেষণ পাবো আমরা ক্লাসগুলো করতে পারবো আশা করি আমাদের নিবন্ধন থেকে শুরু করে। আর আমরা জানি প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের ইসলামের ইতিহাস বা ইতিহাস থেকে 2-4টা প্রশ্ন থাকবে। এটা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন বা পড়াশোনা করেছেন, আমি মনে করি তার জন্য এটা একটা প্লাস পয়েন্ট। কারণ প্রত্যেক বিশ্বাস থেকে শুরু করে যতগুলো পরীক্ষায় আমরা দেখতেছি সবগুলোতে পরীক্ষাতে 2-1টা কোশ্চেন আমাদের ইসলামের ইতিহাস বা ইতিহাস থেকে আমাদের কি থাকে, ক্লাস থাকে। সুতরাং আমরা যারা সামনে নিবন্ধন প্রত্যাশী বা নিবন্ধন দিব, যাদের টিচার হওয়ার স্বপ্ন বা যারা শিক্ষকতা করার স্বপ্ন আমরা দেখতেছি, আশা করি তারা আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবেন, আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার অনেকগুলো অনেকটা আপনার যে পড়াশোনা অনেকটা যে চাপ কমে যাবে, অথচ হলো আপনার পড়াশোনা তেমন করা লাগবে না, আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ এতটুকু আমরা আপনাকে আশা দিতে পারি ইনশাল্লাহ। আর আবারও বলি, আমার হচ্ছে যে যারা আপনারা জ্ঞান দ্বারা রাশেদের অনলাইন চাকরি প্রস্তুতি ক্লাস এই পেজটিতে এখন আপনারা লাইক করেন নাই, ফলো দেন নাই বা কমেন্টস করেন নাই, ক্লাসটুকু আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগছে বা আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, যারা এখন এই কাজগুলো করেন নাই আশা করি আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। এবং হচ্ছে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যারা অন্যের উপকারের জন্য কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে, যারা অন্যকে সাহায্য করে চিন্তা ভাবনা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে। এই উদ্দেশ্য হলো যে আমি আরেকজন ভাই বোনকে সাহায্য করব, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই উদ্দেশ্য হলো আপনারা আমাদের এই পেজটি বা এই লিঙ্কটি আপনারা শেয়ার দিয়ে রাখবেন, যাতে অন্যদের মাধ্যমে আমাদের এই পেজটি ছড়িয়ে যেতে পারে বা বিস্তারিত হতে পারে। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে উপকৃত হতে পারবো ইনশাল্লাহ। এ বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।